আজ আমরা শুরু করব নবম শ্রেণীর গণিতের রাশিবিজ্ঞানের তৃতীয় পর্ব। আজ আমরা জেনে নেব যে রাশিবিজ্ঞানে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা বলতে কি বোঝায়। আমরা আগে দেখেছি যে কোনো একটি চলের রাশিতত্ত্বের শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার জন্য সময় কি করা হয় না, চলের প্রসারটাকে কতকগুলোই ছোট ছোট উপপ্রসারে ভাগ করে নেওয়া হয়, ছোট ছোট বিভাগে ভাগ করা হয়। এই প্রত্যেকটা বিভাগকে বলা হয় এক একটি শ্রেণী। এই প্রত্যেকটা শ্রেণী প্রকাশের জন্য দুটি সংখ্যার প্রয়োজন হয়। এই দুটি সংখ্যাকে বলা হয় ওই শ্রেণীটির শ্রেণী সীমা। এখন যেমন এখানে দেয়া আছে যে 40 জন শিক্ষার্থীর গণিতের একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেয়া আছে। আর কি আছে, এখানে দেয়া আছে একটি বিদ্যালয়ে 390 জন শিক্ষার্থীর ওজনের একটি পরিসংখ্যা বিভাজন ছক দেয়া আছে। এখন সেই কি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক, এখন কি না কতকগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীটা প্রকাশ করার জন্য দুটি করে সংখ্যা লাগছে। এই সংখ্যা দুটিকে বলা হয় ওই শ্রেণীর শ্রেণী সীমানা। এই ছোট সংখ্যাটিকে বলে নিম্ন শ্রেণী সীমানা, আর বড় সংখ্যাটিকে বলে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে এই শ্রেণীটির 50 থেকে 59, এই শ্রেণীর 50 হলো নিম্ন শ্রেণী সীমা আর 59 হলো ঊর্ধ্ব শ্রেণী সীমা। তাহলে শ্রেণী সীমাটা কি হলো না, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে বিভাগগুলিকে দুটি সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় বা একজোড়া সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়। সেই সংখ্যাগুলিকে বলা হয় ওই শ্রেণীর শ্রেণী সীমা। ছোটটিকে নিম্ন সীমা আর বড়টি বলে ঊর্ধ্ব সীমা। এই হলো আমাদের শ্রেণী সীমার ধারণা। আমরা আজকে যেটা বিশেষভাবে আলোচনা করব যে কোনো একটি শ্রেণীর শ্রেণী সীমানা বলতে আমরা কি বুঝি। তোমার বিদ্যালয়ে কোনো একটা ছাত্রের ওজন জিজ্ঞাসা করা হলো, তাকে জিজ্ঞাসা করতে ওজন কত, হয়তো সে এমন বলল যে স্যার আমার ওজন 40 কেজি। কিন্তু সত্যি কি তার ওজন 40 কেজি? 40 কেজি যদি নিখুঁতভাবে মাপা হয় 40 কেজি বা তার কাছাকাছি কোনো একটা মান হতে পারে। যদি এমন হয় 40.5237 এত কেজি হয়, তাহলে তুমি অখণ্ড কেজিতে এর মানটি কত বলবে? আসন্ন মান 40 কেজি বলবে। আবার যদি তার ওজন এরকম হয় 39 তাহলে এটা তো তোমার 40-এর একটু বেশি হচ্ছে। যদি এরকম হতো, দেখো এটা যদি 40.4237 এরকম সংখ্যা হয় তাহলে 40 বলবো। আর 40.5-এর যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমরা এটাকে ওই 41 এরকম দিকে নিয়ে যাব। ঠিক আছে, আমরা সেটা আলোচনায় আসছি। এখন 39.5 কেজি বা 39.512 কেজি যদি হয়, তাহলে আসন্ন মান তুমি এর বলবে কত? না, আসন্ন মান তুমি বলবে এটা 40 কেজি। আবার যদি এরকম হয় 39.73291 কেজি, তাহলে তুমি আসন্ন মান বলবে 40 কেজি। অর্থাৎ দেখো, যদি তোমরা দেখতে যে 39.5 থেকে 40.5-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা, তার আসন্ন মান কত? তার আসন্ন মান হলো 40। 39.5 কেজি থেকে 40.5 কেজির মধ্যে কোনো শিক্ষার্থীর যদি ওজন হয়, তাহলে আমরা বলবো যে আসন্ন কেজিতে তার মান হলো 40 কেজি। অর্থাৎ ওই 39.5 থেকে 40.5-এর মধ্যেই যে কোনো মানের আসন্ন কেজিতে মান 40 কেজি। আবার 49.5 যদি হয় বা 49.15 যদি হয় কারো ওজন, তাহলে তুমি আসন্ন কেজিতে মান বলবে 49। এটাই তো বলি।
আবার যদি এরকম হয় 49.2235791 কেজি, তাহলেও তুমি আসন্ন কেজিতে তার মান বলবে 49। আবার যদি এমন হতো 48 দশমিক এমন হতো যে 532 কেজি, তাহলে তুমি আসন্ন মান বলতে 49 কেজি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে 48.5 কেজি থেকে 49.5 কেজির মধ্যে যাদের ওজন, তাদের আসন্ন কেজিতে মান হলো 49 কেজি। তাহলে কি আমরা একথা বলতে পারি যে 39.5 কেজি থেকে 49.5 কেজির মধ্যে যাদের ওজন তারা সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত? কেন, একজনের ওজন যদি 39.5 কেজি হয়, তাহলে আমি বলবো আসন্ন মান 40 কেজি, তাহলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। কারো ওজন যদি 39.5213 কেজি হয়, তাহলেও সে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার যদি 49.5 হয়, তাহলেও তার আসন্ন মান 49। অর্থাৎ আমরা বলবো 39.5 কেজি থেকে 49.5 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে সবাই কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়েছে। কেন ধরা হয়েছে? এই কারণে আমরা এখানে যে উচ্চতার যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি, তাতে যে মানগুলি আসবে সেই মানগুলো কিন্তু একেবারে সব অখণ্ড সংখ্যায় আসবে না, অখণ্ড কেজিতে আসবে না। তাহলে তারা কিন্তু এরকম যদি আসে 39.5 কেজি থেকে 49.5 কেজির মধ্যে, আমরা তো এইরকম নিয়েছি, এই অন্তরের মধ্যে নিয়েছি, তাহলে কি আমাদের এটি কি ছিল? এই অন্তরের মধ্যে কি সবাই ছিল? 40 থেকে 49-এর মধ্যে সবাই ছিল না। 40 কেজির একটু কমও কিছু ছিল, আবার 49 কেজির একটু বেশিও কিছু ছিল, তাদেরকে এই শ্রেণী সীমার মধ্যে নিয়েছি। অর্থাৎ আমরা যে শ্রেণী সীমাটা প্রকাশ করছি এখানে, এটি কিন্তু প্রকৃত শ্রেণী সীমা নয়। অ্যাকচুয়াল প্রকৃত শ্রেণী সীমা ছিল 39.5 থেকে 49.5 এর মধ্যে। এই 39.5 আর 49.5 কে এই শ্রেণীর শ্রেণী সীমানা বলা হয়। শ্রেণী সীমানা ক্লাস বাউন্ডারিজ বলে। তাদের মধ্যে এই 49.5কে বলা হয় লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণী সীমানা, এবং 49.5কে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা আপার ক্লাস বাউন্ডারি। তাহলে এই দুটি আমাদের ক্লাস বাউন্ডারি ছিল। কেন না, আমরা যখন কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন চলের যে আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, সেটিকে আমরা যদি এই যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের এই এখানে যে পদ্ধতি দেখানো হয়েছে, এটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস মেথড, যাকে আমরা বলি ইনক্লুসিভ মেথড, যাকে আমরা বলি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এই অবিচ্ছিন্ন চলকে এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা যে শ্রেণী সীমাগুলো দেখতে পাই, এগুলি কিন্তু প্রকৃত শ্রেণী সীমা নয়, সবসময় প্রকৃত শ্রেণী সীমা নয়। এখান থেকে প্রকৃত শ্রেণী সীমা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এটি হলো এই শ্রেণীর প্রকৃত শ্রেণী সীমা, এটাই হলো শ্রেণী সীমানা। তাহলে কি দেখলাম? এই যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন প্রক্রিয়া করলাম কি না, কোনো একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান নয়, ঊর্ধ্ব সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান নয়, ঊর্ধ্ব সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান নয়, এবং এই ঊর্ধ্ব সীমা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। শ্রেণী বিভাজনের এই পদ্ধতিটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস মেথড, বা যাকে আমরা বলি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ ফর্ম। এখন এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে বা ডিসকন্টিনিউয়াস মেথডে আমরা যদি কোনো অবিচ্ছিন্ন চলের শ্রেণী পরিবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা কিন্তু আমাদের প্রকাশ করার দরকার হয়। মাঝে মাঝেই আমরা অ্যাকচুয়াল যে চলের রাশি তথ্য যে নিয়েছি, অ্যাকচুয়াল চল সম্পর্কে
জানতে গেলে, তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করতে গেলে, তার বিভিন্ন গুণগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু শ্রেণী সীমানার সাহায্যে প্রকাশ করতে হবে। এই হলো শ্রেণী সীমানা। তাহলে এই 50.5 থেকে 59.5 মধ্যে যাদের ওজন, অর্থাৎ এই শ্রেণী সীমানা কেমন হবে? এই শ্রেণী সীমানা হবে 49.5 থেকে 59.5 পর্যন্ত। কিভাবে পাচ্ছি না, এটা থেকে 0.5 বিয়োগ করছি আর এটার সঙ্গে 0.5 যোগ করছি। তাহলে এখান থেকে শ্রেণী সীমানাটা কি করে পাবো? এর থেকে 0.5 বিয়োগ করো, 59.5 হয়ে গেল। আর এখান থেকে 0.5 এর সঙ্গে যোগ করে দাও, 69.5 হয়ে গেল। এখানে দেখো আবার 0.5 বিয়োগ করো, কত হলো? 69.5, আর এটা কত আসলো? এটা হলো 79.5। এক্ষেত্রে আমরা যে দেখো আমরা যে শ্রেণী সীমাগুলো পাচ্ছি, সেইগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। যে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে সমান, ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে সমান। এই যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের এই যে পদ্ধতি, এটিকে আমরা কি বলি? এটিকে বলি কন্টিনিউয়াস ফর্ম। তাহলে অর্থাৎ এই যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল, তার আমরা এই যে শ্রেণী সীমানা, প্রকৃত শ্রেণী সীমানা, এই যে শ্রেণী সীমানার সাহায্যে আমরা কিন্তু প্রকাশ করতে পেরেছি। যে কোনো একজনের ওজন যদি 59.523 কেজি হয়, তাহলে আমরা বলতে পারছি যে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে সেই শিক্ষার্থীর ওজনটা। তাহলে আমরা জেনে গেলাম যে শ্রেণী সীমার থেকে যে শ্রেণী সীমানা কিভাবে, কেন প্রয়োজন হয় এবং কিভাবে আমরা পাবো, সে বিষয়ে আমাদের একটু ধারণা কিন্তু হচ্ছে। আমরা আরও একটি এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব যে এই শ্রেণী সীমানাগুলো কিভাবে নির্ণয় করা হয়। তোমরা একটু লক্ষ্য রাখো। তোমাদের যাতে এই শ্রেণী সীমানা সম্পর্কে সুন্দরভাবে বোঝার জন্য আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে 120 জন শিক্ষার্থীর ওজনের একটি শ্রেণী পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এটি যদি তোমরা খেয়াল করো যে একটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এখানে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সঙ্গে সমান নয়, ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সঙ্গে সমান নয়, এবং যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমাটা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের এই যে পদ্ধতিটাকে আমরা বলি ইনক্লুসিভ মেথড বা ডিসকন্টিনিউয়াস ফর্ম, যাকে বলি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা ছাত্রদের কি করেছি না, শিক্ষার্থীদের ওজনের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি। এখন ওজন এটি একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন চল। এখানে যে ওজন দেওয়া আছে 140.1 সেন্টিমিটার থেকে 162.5 সেন্টিমিটারের মধ্যে শিক্ষার্থীদের আমরা ওজন এখানে পেয়েছি। এখন যদি যে কোনো শিক্ষার্থীর ওজন তাহলে 140.1 সেন্টিমিটার থেকে 162.5 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মান নিতে পারে, অর্থাৎ এটি একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন যে কোনো মান নিতে পারে। এখন এই কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো, চলগুলো যখন আমরা এরকম যে একটি ডিসকন্টিনিউয়াস যে পদ্ধতি, আমরা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যখন প্রকাশ করি, সেখানে আমরা এই যে শ্রেণী সীমাগুলো আমরা যে লিখি, এগুলো কিন্তু প্রকৃত শ্রেণী সীমা নয়। এদের প্রকৃত শ্রেণী সীমাটা একটু আলাদা হয়, সেইটি আমরা নির্ণয় করতে চাই, যাকে আমরা শ্রেণী সীমানা বলি। এখন দেখো 140.1 সেন্টিমিটার, এই 140.1 সেন্টিমিটারের যদি একটু কম নিই, 0.51 সেন্টিমিটার যার ওজন, তাকেও আমরা 1 পর্যন্ত আসন্ন মান 140.1 লিখব। আবার কারো ওজন যদি 140.12 হয়, তাহলে আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত সহজে কিন্তু বলে দিতে পারছি। আমরা কিন্তু এটা জেনেছি যে এই রকম যদি থাকে 140.152 যদি থাকে, তাহলে তার আসন্ন মানটা কিন্তু 140.16। আবার 140.14
3, 2 এইরকম যদি একটি মান হয়, তাহলে কিন্তু তার আসন্ন মানটা হবে 140.1। আবার যদি এরকম এখানে যদি আবার একটু অন্য একটি সংখ্যা নিতাম 140.1379 এরকম নিতাম, তারও আসন্ন মান কিন্তু 140.1। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে এটি স্পষ্ট বুঝতে পারছি যে 140.05 থেকে 140.15 মধ্যে যাদের উচ্চতা, তারা সবাই কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের সবার আসন্ন মান 140.1। আবার যাদের এই যে 144.5 সেন্টিমিটার, তো যাদের উচ্চতা দেখো 144.45 থেকে যাদের উচ্চতা, এটার আসন্ন মান কত লিখবে? যার উচ্চতা তার ক্ষেত্রে 144. আমরা কত লিখবো সেটা পরিষ্কার বুঝতে পারছি, এই শ্রেণী সীমার অন্তর্ভুক্ত। এটা প্রায় 45। আবার 144.55 বা 52 যার উচ্চতা, সেটাও আমরা কিন্তু 144.5 লিখব। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি 144.45 থেকে 144.55 মধ্যে যাদের উচ্চতা, তাদের আসন্ন শ্রেণীতে আমরা মান মোটামুটি ওই 144.5 কাছাকাছি এরকম একটা মান কিন্তু নিয়েছি। অর্থাৎ আমরা এই যে মানগুলো নিয়েছি এগুলো আসন্ন সেন্টিমিটারে নিয়েছি। কেন না, একজন ছাত্রের উচ্চতা আমরা এই যে মানগুলো লিখলাম, এদের যে কোনোটি হতে পারে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনা থেকে এটি স্পষ্ট হলো যে 140.05 থেকে 144.55 এই শ্রেণীর মধ্যে যাদের উচ্চতা, সবগুলো কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা নিয়েছি। এই যে শ্রেণীর এই যে মান দুটিকে বলা হয়, এই যে শ্রেণীটির ক্লাস বাউন্ডারিজ বা ক্লাস বাউন্ডারিজ, একে বলে ক্লাস বাউন্ডারিজ, যাদের আমরা বলি শ্রেণী সীমানা। এখন এই শ্রেণী সীমানার দ্বয়, এখন এক্ষেত্রে দুটি শ্রেণী সীমানা পাওয়া যাচ্ছে। তাদের ছোটটিকে বলা হয় লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণী সীমানা, এবং বড়টিকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 140.05 থেকে 144.55 এই হলো আমার প্রকৃত শ্রেণী সীমা। এইটাকে আমরা বলি শ্রেণী সীমানা আকারে আমরা যদি প্রকাশ করি এই সীমাটাকে, এরকম আমাদের দাঁড়ায়। তাহলে এইরকমভাবে আমরা অন্যান্য শ্রেণীগুলির শ্রেণী সীমানা কোনো একটি সূত্রের সাহায্যে যদি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের সময়টা অনেক কম লাগবে। এখন এইখানে একটি সূত্র আছে, সেটা হলো এই, কোনো একটি নিম্ন শ্রেণী সীমানা বের করার সূত্র হলো নিম্ন শ্রেণী সীমা, ওই শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমা থেকে আমরা হাফ ডি বিয়োগ করব। আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা পাওয়ার জন্য ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে আমরা হাফ ডি যোগ করে দেব। এই ডিটা কি না, এই ডিটা হবে যে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আমরা পেতে চাই, সেই শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সেই শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কীরকম? নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 144.6, আর ওই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা 144.5। এই ডিফারেন্সটা কত না 0.1। এর আমরা অর্ধেক করব, হাফ ডি করলে কত আসবে? 0.1/2 = 0.05। আমরা কি করব? নিম্ন শ্রেণী সীমানা পাওয়ার জন্য কি করব? 140.1 থেকে 0.05 বাদ দেব। কত দাঁড়াবে? 140.05 পাবো। এই হলো আমাদের নিম্ন শ্রেণী সীমানা। আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা পাওয়ার জন্য কি করব না, ঊর্ধ্ব শ্রেণী সীমাটা আমরা লিখব 144.5 লিখব, তার সঙ্গে হাফ ডি যোগ করে দেবো। যোগ করলে পাচ্ছি 144.55। তাহলে আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা এখানে যে যা লিখেছি তার সঙ্গে মিলে যাচ্ছে। এইভাবে অন্যান্য শ্রেণীগুলির আমরা শ্রেণী সীমানাগুলো নির্ণয় করতে পারবো। এখন এই শ্রেণীটির ক্ষেত্রে তাহলে দাঁড়াচ্ছে কত? 144.
এর থেকে আমরা বিয়োগ করবো 0.05, সেটা হবে 144.55 থেকে 149.05 হবে। তারপর এটা 149.05 থেকে 153.55 হবে। তারপর এটা 153.55 থেকে 158.05 হবে। তারপর এটা 158.05 থেকে 162.55 হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো যে শ্রেণী সীমানাগুলো আমরা পেলাম, একে ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর এর পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ আমরা কি করলাম, আমাদের একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল, তার আমরা প্রকৃত শ্রেণী সীমা, যাকে আমরা শ্রেণী সীমানা বলছি, সেগুলো কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের আজকে আলোচনার মূল বিষয় হলো শ্রেণী সীমানা নির্ণয় করার আমাদের এই সূত্র। নিম্ন শ্রেণী সীমা থেকে হাফ ডি বাদ দেবো, আর ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে হাফ ডি যোগ করে আমরা যে কোনো একটি শ্রেণী সীমানার দ্বয় নির্ণয় করতে